প্রিয় ছাত্রছাত্রী, আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমাদের আরএস ক্যারিয়ারের এই চ্যানেলে আরএস ক্যারিয়ার একাডেমির আমাদের যে কোচিং সেন্টার, তোমরা জানো যে আমরা আমাদের এই উদ্যোগে আমরা নতুনভাবে ভিডিও করা শুরু করেছি। ফিজিক্স এবং বিজ্ঞানের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আমি ম্যাথের ক্লাস নিয়ে আসলাম তোমাদের। আমাদের ইতিমধ্যে এএনএম জিএনএমের কোর্সের জন্য আমরা ক্লাস শুরু করেছি। তো ম্যাথে আজকে তোমাদের এএনএম জিএনএমের যে প্রথম একটা টপিক আছে সেটা হলো বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার উপরে আজকে আমি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে যদি ধরো আমি একটা বলি যে আচ্ছা বলো তো 5 সংখ্যা, এই যে 5 সংখ্যাটি কি সংখ্যা? এটা বাস্তব সংখ্যা, না এটি স্বাভাবিক সংখ্যা, না এটি পূর্ণ সংখ্যা? এটি কি সংখ্যা হবে? তোমরা কনফিউজড হয়ে যাবে যে স্যার এটা কি বাস্তব হবে, না এটা স্বাভাবিক হবে, না এটা পূর্ণ হবে? তো এই কনফিউশন কিন্তু দূর করতে হবে আমাদের কনসেপ্ট বিল্ডের মাধ্যমে, ঠিক আছে? আমাদের কোন সংখ্যা কি, কোন সংখ্যাটাকে কি বলে, সেই জিনিসটাকে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব। চলো আমরা একটু ইতিহাসে ফিরে যাই। ইতিহাস মানে যখন পৃথিবীতে মানুষের আবির্ভাব হলো, আমরা সবাই জানি যে মানুষ তখন কি করত না, মানুষ তখন কৃষিকাজ এবং পশুপালনে ব্যস্ত ছিল। ওটাই ছিল তাদের রুজিরুটি। তো পশুপালন যখন তারা করত, তাদের কাছে একজনের কাছে প্রচুর পশু থাকতো, কারো কাছে ভেড়া বা যাই হোক অনেক পরিমাণে থাকতো। তো সেই ভেড়াগুলি বা কোনো পশুগুলি যখন তারা সকালবেলায় তাদের খামার থেকে ছেড়ে দিত, সন্ধ্যাবেলায় ফিরে আসতো। কিছু পশু ধরো বাঘে বা সিংহে খেয়ে নিত, কারণ তখন তো এত বেশি মানুষের বাসস্থান আর পশুদের বাসস্থান তো আলাদা ছিল না। হয়তো একই জঙ্গলে বাস করছে তারা, বা জঙ্গলের আশেপাশে বস্তিতে বাস করছে। তো এই যে একদিনে কিছু পশু খেয়ে নিল বা কিছু ভেড়া খেয়ে নিল, দ্বিতীয় দিন একইভাবে খাচ্ছে, এইভাবে বেশ কিছু দিন পর যখন হতো, তখন মানুষের টনক নড়, আরে আমার তো অনেক পশু খেয়ে নিয়েছে বা আমার অনেক ভেড়া খেয়ে নিয়েছে। তখন মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগলো, বা এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। এই জায়গা থেকেই কিন্তু প্রথম মানুষের কাউন্টিং বা গণনার কনসেপ্ট আসে, যে না এরকমভাবে রাখলে হবে না, আমাদেরকে গুনতে হবে, যেটাকে আমরা গণনা বলছি। এই কনসেপ্টটা কিন্তু এই জায়গা থেকে, ঠিক আছে? তাহলে প্রথম যে সংখ্যাগুলি স্বাভাবিক চাহিদা অনুসারে স্বাভাবিকের টানে আসলো, সেই সংখ্যাগুলোকে বলছি আমরা স্বাভাবিক সংখ্যা। মানে যে সংখ্যাগুলি গণনার কাজে লাগছে। মানে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবে চলছেই না। তাহলে গণনার জন্য আমরা প্রথম ব্যবহার করি 1, 2, 3 এইভাবে। শেষ কোথায় না, শেষ অনেক দূর অবধি হতে পারে। সে 1 কোটি হতে পারে, 500 কোটি হতে পারে, কোটি কোটি হতে পারে, এর কোনো শেষ নেই। তাহলে যে সংখ্যাগুলো আমরা গণনার কাজে ব্যবহার করছি সেইগুলোকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা ইংরেজিতে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কেমন? তাহলে আমরা বুঝে গেছি স্বাভাবিক সংখ্যা কোনগুলি। তখনও কিন্তু মানুষ বুঝতো না যে শূন্য বলে কোনো নাম্বার আছে। শূন্য বলতে গেলে আমার কাছে একটিও যদি ভেড়া না থাকে, তো সেই পজিশনটাকে যে আমি শূন্য বলবো, সেটার কনসেপ্ট অনেক পরে এসেছে। আমরা সবাই জানি যে শূন্যের আবিষ্কার করেছিলেন ভারতীয় গণিতজ্ঞ আর্যভট্ট, ঠিক আছে? তো এই যে শূন্য পরে আবিষ্কার হলো, ঠিক আছে? বা আমরা যদি এইভাবে ভাবি যে আমরা খুব ছোটোবেলায় যেগুলো মায়ের কাছ থেকে শিখেছিলাম, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, তখন কিন্তু আমরা এইগুলোই শিখেছিলাম। তখন আমরা শূন্যর কনসেপ্ট আমাদের ছিল না। পরে আমরা বুঝলাম যে শূন্য বলে কোনো একটা নাম্বার হয়।
তাহলে কি তুমি বলবে যে তাহলে কি 10 কি করে ভাবতাম? হ্যাঁ, আমরা 10 ভাবতাম যে 10-এর পথে শূন্য আছে, কিন্তু শূন্যর অবস্থান তো সেখানে নয়, শূন্যর অবস্থান 1-এর আগে। এই যে 1-এর আগেও কোনো একটা সংখ্যা আছে, এই কনসেপ্টটা আমাদের অনেক পরে এসেছে, মানে শূন্যটা আমরা অনেক পরে পেয়েছি, ঠিক আছে? তো এই শূন্য সহ এই বাকি যে নাম্বার আগে থেকেই আছে অলরেডি, তার সাথে কি শূন্য আবিষ্কার হয়ে গেল। তো এই যে সব সংখ্যা, এইগুলোকে আমরা কি বলি না, এইগুলোকে আমরা বলি অখণ্ড সংখ্যা, বা ইংরেজিতে বলা হয় হোল নাম্বার। হোল নাম্বার কেমন? তো এই শূন্য হয়ে গেল। তাহলে এবার তারপরে আমরা আরও শিখলাম কি না, শূন্য থেকেও ছোট নাম্বার হয়। শূন্য থেকেও ছোট মানে কি? -1, -2, -3, -4। সেটা কেমন সংখ্যা? কেমন না, আমি যে ভেড়া দিয়ে যখন বলছি, আমি ভেড়া দিয়েই বলছি যে ধরো আমি আমার কাছ থেকে যতগুলি ভেড়া ছিল সব পশুতে খেয়ে নিয়েছে, তাহলে আমার কাছে এখন সিচুয়েশন কি না, আমার কাছে এখন 0টি ভেড়া আছে, ঠিক আছে? এবার আমার ভাইয়ের কাছেও কোনো ভেড়া নেই, ভাইয়েরও সব ভেড়া পশুতে খেয়ে নিয়েছে, তাহলে ভাইয়েরও 0। তো এই মুহূর্তে দেখা গেল ভাই অন্য কারো কাছে আরও 2টো ভেড়া ধার করে নিয়ে আসলো, যে ভাই আমাকে ভেড়া দাও, আমি আবার পালন করে পরে দিয়ে দেব, ঠিক আছে? তো ভাই 2টো ভেড়া নিয়ে আসলো, এই ভেড়া দুটোকেও যদি খেয়ে নেয় কোনো বাঘ বা সিংহ, তাহলে ওর কাছেও দেখতে পাচ্ছি যে কোনো ভেড়া নেই, আমার কাছেও নেই, কিন্তু ওর সাথে আমার একটু বেশি পার্থক্য থেকে যাচ্ছে যে আমি কারো কাছে ধার করে নিই। দেখে মনে হচ্ছে দুজনের কাছেই ভেড়া নেই, কিন্তু আমি কারো কাছে ধার করিনি, ঋণ করিনি, আমার কাছে নেই, মানে আমার কাছে 0টা ভেড়া আছে, কিন্তু ও অলরেডি ওর কাছে ভেড়া কি আছে না, ওর কাছে 2টো ভেড়া ধার আছে, অন্য কাউকে ওকে 2টো ভেড়া দিতে হবে। এই যে সিচুয়েশান, এটা কি আমরা কি বলছি, ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ সংখ্যা। এইগুলোও কিন্তু পরে আমাদের কাছে কনসেপ্ট হিসেবে আসে। তাহলে এই আগে যে সংখ্যাগুলি অলরেডি আবিষ্কার হয়ে আছে, তার সাথে সাথে -1, -2, তার থেকেও ছোট -3, এইভাবে যদি দেখি তাহলে আমাদের এখানেও কি সব থেকে ছোট কোনটা সেটাও বলতে পারবো না, কম এদিকে যেতেই থাকবে যেতেই থাকবে। তো এই যে নাম্বারগুলো আমরা পেলাম, এই নাম্বারগুলোকে আমরা বলবো কি সংখ্যা না, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, ঠিক আছে? বা ইংরেজিতে বলা হয় ইন্টিজার। ইন্টিজার কেমন? পূর্ণ সংখ্যা। তাহলে এবার তোমাদেরকে আমি যদি বলি যে এই যে বলো তো 5 সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা, না 5 সংখ্যাটি অখণ্ড সংখ্যা, না 5 সংখ্যাটি পূর্ণ সংখ্যা, তাহলে বলবে না স্যার এই দেখুন যে 5 স্বাভাবিকের ঘরেও আছে, 5 অখণ্ডের ঘরেও আছে, 5 পূর্ণ সংখ্যার ঘরেও আছে। তাহলে 5 স্বাভাবিক সংখ্যা হবে, অখণ্ড সংখ্যা হবে এবং পূর্ণ সংখ্যা, সব সংখ্যাই কিন্তু 5। ক্লিয়ার? এবার তাহলে একই রকমভাবে যে যদি আমি জিজ্ঞেস করি 0 কোন সংখ্যা, তাহলে 0 কিন্তু স্বাভাবিক নয়, 0 অখণ্ড এবং 0 হচ্ছে পূর্ণ সংখ্যা। কেমন? কিন্তু -1 বা -2 এরা শুধু পূর্ণ সংখ্যা, এরা অখণ্ড সংখ্যা নয় বা স্বাভাবিক সংখ্যা নয়, ঠিক আছে? চলো এবার আমরা এখন পর্যন্ত যে সংখ্যাগুলিকে লিখলাম বা পেলাম, সেই সংখ্যাগুলিকে আমরা সংখ্যা রেখায় সাজাই, ঠিক আছে? সংখ্যা রেখা। সংখ্যা রেখা কী জিনিস না, যে রেখার তে সংখ্যাগুলিকে বসানো যায় বা প্রকাশ করা যায়। ঠিক মাঝখানে আমি 0 লিখলাম, 1, 2, 3, 4, 5 এভাবে চলছে এইদিকে। তাহলে প্রথমে 1, 2, 3, 4, 5 এরা স্বাভাবিক, তারপরে 0, 1, 2, 3, 4, 5 এরা এইভাবে চলছে, এরা অখণ্ড বা হোল নাম্বার। তারপরে তার থেকে কম যেগুলো আছে -1, -2, -3, -4 এরা সব এখন পর্যন্ত যা আছে সবাই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে এই সংখ্যাগুলি ছাড়া কি আর সংখ্যা নেই? আছে। কোন সংখ্যা? দেখো তুমি, এই 1 আর 2 এর মাঝে যদি বলি তাহলে 1.5 আছে, যাকে আমরা ভগ্নাংশে 3/2 বলি। বা 0 আবার 1-এর মধ্যে কিছু সংখ্যা আছে যাকে আমরা কি বলছি না, ভগ্নাংশ বলছি। তাহলে এর মধ্যে কত কত আছে না, অনেক নাম্বার আছে যেগুলোকে আমরা বাই করে লিখতে পারি। ধরো হাফ এখানে আছে, বা 3/2 এখানে আছে। এই রকমের যে সংখ্যাগুলি
কে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারছি বা কিছু বাই কিছু আকারে লিখতে পারছি, সেই সংখ্যাগুলিকে আমরা বলবো মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কি না, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়। ঠিক আছে, এবার বলো যে আর কি কন্ডিশন আছে এর সাথে? না শুধু পি বাই কিউ হলে কি হবে? না, এই শুধু পি বাই কিউ হলে হবে না, নিচেরটা কিউ নট ইকুয়ালস টু 0 হতে হবে, নিচেরটা যেন 0 না হয়। এবং আর একটা শর্ত হচ্ছে পি আর কিউকে হতে হবে পূর্ণ সংখ্যা। কি হতে হবে? পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হওয়ার জন্য 3টে কন্ডিশন। একটা পি বাই কিউ আকারে থাকতে হবে, যেখানে পি হয়ে যাবে নট ইকুয়ালস টু 0, এবং পি কিউ দুটোই হতে হবে পূর্ণ সংখ্যা। কেমন? তাহলে 1/2, 3/2, 7/5 এই ধরনের যেসব নাম্বার, এগুলো সবই হচ্ছে কি না মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে বলবে তুমি এখন স্যার 5, এই 5টা কি মূলদ সংখ্যা? আমি বলবো না, তুমি বলে দাও। 5-এর নিচে কিছু নাই মানে কত আছে? আমরা সবাই জানি কিছু নাই মানে 1 আছে নিচে। তো তাহলে কি প্রথম শর্ত ফুলফিল করেছে। দ্বিতীয় শর্ত দেখো, নিচে 0 নাই, কিউ যেটা সেটা 0 না, তাহলে দ্বিতীয় শর্ত মানলো। তৃতীয় শর্ত দেখো যে পি কিউ পূর্ণ সংখ্যা, এই দুটো আমরা জানি সবাই পূর্ণ সংখ্যা, 5ও পূর্ণ সংখ্যা, 1ও পূর্ণ সংখ্যা। তাহলে এরা হচ্ছে কি না, এইটাও অবশ্যই কি না মূলদ সংখ্যা। তাহলে কি এখন পর্যন্ত বোর্ডে যেগুলো লেখা আছে সব পূর্ণ সংখ্যায় কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে কি পেলাম না, এই যে প্রথম আমরা পেলাম 1-এ পেলাম স্বাভাবিক পেলাম, 2-এ পেলাম অখণ্ড পেলাম, 3-এ পেলাম পূর্ণ সংখ্যা পেলাম, 4-এ পেলাম মূলদ পেলাম। ঠিক আছে, মূলদ পেলাম। তাহলে এই যে 4 রকম পেলাম, এছাড়াও কিন্তু আরও কিছু সংখ্যা আছে যেগুলো মূলদ নয়, যাকে পি বাই কিউ আকারে সাজানো গেলেও কি হবে না, পি আর কিউ দুটোই পূর্ণ সংখ্যা হবে না। যেমন ধরো √2, √2কে পি বাই কিউ আকারে লিখলে √2/1 হয়। দুটোই কিন্তু পি বাই কিউ আকারে লিখছি, কিন্তু উপরেরটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। কেমন? তাহলে এই অনুযায়ী কিন্তু এটা মূলদ সংখ্যা নয়। তাহলে যত √2, √3, √4 হবে না, √5 এই ধরনের সংখ্যা যেগুলো, সেগুলো হচ্ছে কি সবই অমূলদ সংখ্যা। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলছি অমূলদ সংখ্যা। ঠিক আছে, অমূলদ সংখ্যা। এবার তাহলে কি না, আমরা যদি দেখি যে স্বাভাবিক, অখণ্ড, পূর্ণ, মূলদ আর অমূলদ, এইগুলোকে যদি আমি একটু বক্সের আকারে লিখতে চাই, তাহলে কি দেখব যে ধরো আমরা স্বাভাবিকের মধ্যে কে কে আছে? স্বাভাবিকের মধ্যে 1, 2, 3, 4, 5 এরা সবাই আছে। এটা স্বাভাবিক আছে। ঠিক আছে, এবার স্বাভাবিকের এইগুলো যা যা আছে সেটা বাদ দিয়ে যদি আমি এক্সট্রা 0 অ্যাড করে দিই, তাহলে এই যে প্যাকেটটা থাকবে সেটা হচ্ছে অখণ্ড। এবার এই অখণ্ডের সাথে যদি আবার মাইনাসগুলো অ্যাড করা হয়, -2, -3 এগুলো, তাহলে যেটা হবে পুরো সেটটা বা পুরো বক্সটা, সেটা হয়ে যাবে পূর্ণর ঘর। এবার এই পূর্ণ এগুলো যা আছে সেগুলো ছাড়াও মোস্ট যত পি বাই কিউ আকারে আছে, কিউ নট ইকুয়ালস টু 0 এবং পি কিউ সবই হলো পূর্ণ, তখন এই যে ঘরটা পাচ্ছি পুরো ঘরটা হয়ে গেল মূলদের ঘর। এবার এই মূলদের বাইরেও কিছু সংখ্যা আছে, যেমন √2, √3, √5, √4 নেব না, কারণ √4 মানে 2 হয়ে যায়, √6 এইভাবে এই সংখ্যাগুলিকে আমরা কি বলছি? অমূলদ। এই কটা হচ্ছে অমূলদ। অমূলদ এই কটা আলাদাভাবে মূলদের মধ্যে নেই, এরা অমূলদ। এবার এই পুরো সব বক্সটাকে নিয়ে যত সংখ্যা এর মধ্যে থাকলো সবগুলোই হয়ে গেল বাস্তব সংখ্যা। কেমন? তাহলে বাস্তব সংখ্যা কি? 5 সেটাও বাস্তব সংখ্যা, 1 বাস্তব, -2, -3 এরাও বাস্তব, পি বাই কিউ আকারে থাকলেও বাস্তব, রুট আকারে থাকলেও বাস্তব। এরা সবাই হচ্ছে বাস্তব নাম্বার বা রিয়াল নাম্বার। কেমন? তো আজকের ভিডিওতে আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। পরবর্তীতে এরকম কনসেপচুয়াল ভিডিও কিন্তু আমি আবারও নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে, লাইক করবে, শেয়ার করবে এবং
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমরা আরও উৎসাহী হয়ে তোমাদের জন্য ভিডিও করতে পারি। সেই জন্য আমাদেরকে উৎসাহ দেবে। থ্যাংক ইউ, বাই বাই।